অপেক্ষা করেন, দিন দেখছেন, রাত দেখছেন না, অপেক্ষা করেন। বড় দল হয়েছেন মানে গুন্ডামি করবেন। গুন্ডামির রাজনীতি বাংলাদেশ থেকে শেষ। এই গুন্ডামি রাজনীতি বাংলাদেশে চলবে না, সোজা কথা। শরীফ ওসমান হাদির ঘটনায় আমরা আবারও নাটকীয় মোড় লক্ষ্য করছি। পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। আমরা প্রথমে যে সন্দেহ সংশয় করেছিলাম এগুলো কিচ্ছু না, আস্তে আস্তে সামনে আসে। ইউনূস সরকার এবার নড়ে চড়ে বসেছে, আসল জায়গায় হাত দিচ্ছে, আসল জায়গায় ইঙ্গিত দিচ্ছে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি। ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। ভারত যদি বাংলাদেশের দিকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। রাষ্ট্রীয় বেশ কয়েকটা ইন্টেলিজেন্স টিমের পক্ষ থেকে যে তথ্য পাওয়া গেছে সেখানে বলা হয়েছে যে ওসমান হাদির মৃত্যুর পর খুনিরা বেশ বড় রকম চাপে পড়ে গেছে। বাংলাদেশে যে 52 বা 45 জনের হিট লিস্ট তৈরি করা হয়েছিল, আধিপত্যবাদীরা বা বাংলাদেশের শত্রুরা যে টিম তৈরি করেছিল বা হিট লিস্ট তৈরি করেছিল, তারা প্রথমে যে টার্গেটটি করেছিল সেটি ওসমান হাদি। তারা মনে করেছিল একটি অজানা অচেনা ছোট পরিবারের কোনো বড় দলের ব্যক্তি নয়, কিন্তু ওসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন, যারা বাংলাদেশ প্রেমী আছেন বা যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে ভূমিকা রাখছেন, তারা ভয় পাবে। মূলত ওসমান হাদিকে দিয়ে বাকি সবাইকে ভয় দেখানোর জন্য এই কাজটি করেছিল দখলদার শক্তি। ওসমান হাদি মারা যাওয়ার পরেও যেন রহস্যের শেষ হচ্ছে না, একের পর এক রহস্য উন্মোচিত হচ্ছে। দর্শক, অবশেষে ফাঁস হয়ে যাচ্ছে গোপন তথ্যগুলো, বের হয়ে আসতে শুরু করেছে থলের বিড়াল। দর্শক, আমরা সাধারণ জনতা, আমরা তো চাই থলের বিড়ালগুলো টেনে বের করা হোক, রহস্যগুলো উন্মোচিত করা হোক, রহস্যগুলো ফাঁস হয়ে যাক, আসল অপরাধীরা বিচার পাক। কাদের আদেশে, কাদের কথায় ওসমান হাদিকে গুলি করে পৃথিবী থেকে বিদায় করলো, সে মূল হোতা, মূল আদেশদাতা, মূল ক্যাডার শাস্তি পাক, এটা আমরা অবশ্যই চাই। কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে সব কিছুই বের হয়ে আসতেছে, কারণ ডক্টর ইউনূস এটা বের করেই ছাড়বে। কেননা ডক্টর ইউনূস তো এই হাদির হত্যার ঘটনায় বিশাল এক চাপে পড়েছে। চাপে পড়াটাই স্বাভাবিক, কারণ যেটা প্রমাণিত হয়েছে ওসমান হাদির জানাজা থেকে, এক নয় দুই নয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে এবং চোখের পানি ঝরিয়েছে। শুধু তাই নয়, হাদির খুনের বিচার চেয়েছে। যদিও যেই ফয়সাল হাদিকে খুন করে পালিয়েছে, এদিকে বলা হচ্ছে হাদির খুনি বাংলাদেশ থেকে বিদেশে পালিয়ে গিয়েছে বা ভারত পালিয়ে গিয়েছে। অন্যদিকে বলা হচ্ছে হাদির খুনি ফয়সাল যে পালিয়ে গিয়েছে এরকম কোনো তথ্য নেই। তার মানে তাদের ভাষ্য অনুযায়ী দেশেও এখনো পর্যন্ত থাকতে পারে। আসলে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সাধারণ জনতা কিন্তু এখন বুঝতেই পারছে না যে আসলে ঘটনাটি কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, কথা হলো, যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে, ভারত থেকে তাকে আনতে হবে। বাইতুল মুকাররমের ইমাম, বর্তমান জাতীয় ইমাম আব্দুল মালেক হাফিজাল্লাহ, তিনি কিন্তু বলেছে শেখ মুজিবের খুনিকে যদি বিদেশ থেকে বাংলাদেশে এনে ফাঁসি দেওয়া যায়, তাহলে হাদির খুনিকে কেন ভারত থেকে বাংলাদেশে আনা যাবে না। তার এই কথাটা কিন্তু একদম স্ট্রেট কাট কথা বলে দিয়েছে। আপনারা কি বলেন? এখন কথা হলো, আজকে একটা নিউজে দেখলাম হাদির খুনিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এখন কথা হলো, যদি সে দেশ থেকে পালিয়েই গিয়ে থাকে, তাহলে আদালত কিভাবে তাকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয়? আর একটা নিউজে দেখলাম হাসিনা সহ আওয়ামী লীগের আরো 17 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, অথচ তারা দেশেই নাই। তো যাই হোক দর্শক শ্রোতা, আমরা অত বুঝি না, আমরা সাধারণ জনতা যেটা বুঝি, আমরা হাদি খুনের বিচার চাই। শরীফ ওসমান হাদির ঘটনায় আমরা আবারও নাটকীয় মোড় লক্ষ্য করছি। পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। আমরা প্রথমে যে সন্দেহ সংশয় করেছিলাম এগুলো কিচ্ছু না, আস্তে আস্তে সামনে আসে। ইউনূস সরকার এবার নড়ে চড়ে বসেছে, আসল জায়গায় হাত দিচ্ছে, আসল জায়গায় ইঙ্গিত দিচ্ছে। আজিব সেনাপ্রধান এবং ইউনূস সরকারের মধ্যে বিরাট ফাড়াফাড়ি লেগে গেছে। এতদিনে আপনারা শুনতেন যে শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ, শুটার ভারতে পালিয়েছে। না, সরকার এখন ফিল করছে, আমি আসছি ডিটেলস, এটা ডিজিএফআই কাজ এবং তার সাথে ওয়াকার জড়িত থাকতে পারে এবং ভারতে পালিয়ে গেছে এই ন্যারেটিভ ওয়াকার বাহিনী ডিজিএফআই বাজারে প্রচার করেছে, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চেষ্টা করেছে এবং দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ নাটক। এটা সামনে আসছে। দর্শক দেখেন, হিসাব মিলিয়ে দিই। এর মানে কি, ওই পিনাকি যেটা বলেছে ওইটাই, এটা নিছক জাস্ট পুরোপুরি অ্যাবসলিউটলি আওয়ামী লীগের প্ল্যান ওসমান হাদিকে হত্যা করা, নট নেসেসারিলি দ্যাট।
এটা ডিজিএফআই ওয়াকার বাহিনী করতে পারে। এবং ভিপি নুরের উপর হামলাটা দেখেন কি রহস্যজনক। ভিপি নুরের উপর ক্যামেরার সামনে হামলা হলো, তারা তো আর পালিয়ে যায়নি। কারা হামলা করেছে, কে কতটুকু আঘাত করেছে, কার আঘাতে কত পার্সেন্ট রক্ত ঝরেছে, এটা আইডেন্টিফাইড, কিন্তু কোনো বিচার নাই। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, সব একদম ধামাচাপা। মানে কি, এটা সরাসরি ডিজিএফআই পরিকল্পিতভাবে করেছে এবং ভিপি নুরকে মেরে পার পেয়েছে বলেই ওসমান হাদিকে, অর্থাৎ আওয়ামী লীগ এখানে ব্যবহার করেছে। আওয়ামী লীগ তো ব্যবহার করতে রাজি হবেই, ভারত এখানে আছে, কিন্তু আসলে একদম বেসিক পরিকল্পনাকারী কুড বি ডিজিএফআই। ইউনূস সরকার হয়তো জানেন, যার ফলে শরীফ ওসমান হাদির জানা যায় যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বিচার করবেনই, অ্যাটেনিকর সবাইকে ধরা হবে, এরকম কোনো দৃঢ় ঘোষণা দিতে পারেন নাই। তখনই সন্দেহ হয়েছে যে এমন কোন শক্তি ঘটনা ঘটিয়েছে যার কাছে হয়তোবা ইউনূস সরকার অসহায়। এখন যে ঘটনা ঘটেছে, ইনকিলাব মঞ্চ তো আঙ্গুল বাঁকা করেছে, পুরো জাতি ইনকিলাব মঞ্চের সাথে আছে। তারা প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, তারপর আরেকটু বাড়িয়ে দিয়েছে যে জবাব দিতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসররা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, খোদা বক্সকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে। তো বাধ্য হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল, কিন্তু সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন না। এটা থেকে স্পষ্ট যে একটা প্রক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা তো পদত্যাগ করতে পারেন, অথবা মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে পারেন। হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া, হতে পারে জাস্ট দপ্তর পাল্টানো, স্বরাষ্ট্র উপদেষ্টা পদটা অন্য কাউকে দেওয়া, এটাও হতে পারে। তবে নতুন কাউকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম। পুরনো যারা আছে তাদের মধ্যেই দায়িত্ব বন্টন করে দেওয়া হতে পারে, যারা জাতীয় উপদেষ্টা, দ্যাট কুড বি। কারণ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য বা স্বরাষ্ট্র উপদেষ্টা যে মুভমেন্ট, তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না। তো এখন এই সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি একটা কথা বলেছে, খন্দকার রফিকুল ইসলাম, তার দাঁড়িয়ে আছে। অবশ্য বিএনপি বা ভারতের দালালেরা কারো দাঁড়িয়ে দেখলেই তাকে জামাত সন্দেহ করে। আরো বেশ কয়েকজন ডিএজি আমি চিনি ব্যক্তিগতভাবে, ভালো সম্পর্ক, অত্যন্ত পেশাদার লোক। একজন ডিএজির কথা আমি বলি, অত্যন্ত পেশাদার লোক, আমাকে পছন্দ করেন, আমি তাকে পছন্দ করি। তা আমি তাকে একটা কাজে ফোন দিয়েছি, তা তিনি বললেন যে কাজটা আমি করে দিতে পারি, কিন্তু আপনি আমার মহব্বতের লোক, এই কারণে আমি কাজটা করবো না। কেন করবো না? যে তাহলে আমার পেশাদারিত্বের সাথে এটা একটু কন্ট্রাডিক্টরি হয়, যে আমাকে তুমি বলে যে তুমি আমার কাছের লোক, এই কারণে মনে হয় আমি কাজটা করে দিচ্ছি, অথচ কাজটা বৈধ, কারো রেকমেন্ডেশনে আমি কোনো কাজ করবো না, আমি সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করবো। এবার এতটা সব আমি স্যালুট জানিয়েছি যে ভাই আপনাকে স্যালুট, আমার কাজ দরকার নেই। এরকম নির্দলীয় নন পার্টিশন, হ্যাঁ, তার দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, নামাজিদের প্রতি তার একটা ভালো লাগা আছে, কিন্তু পেশাদারিত্বের জায়গায় কোনো নামাজি বেনামাজি তিনি আলাদা ডিস্টিংগুইশ করেন এবং কারো কথা শুনবেন না, তিনি তার মতো করে কাজ করবেন সততার সাথে। এই লোকগুলোকে জামাত ত্যাগ দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এখন এই যে খন্দকার রফিকুল ইসলাম, আমার তার সাথে কোনো পরিচয় নেই, তবে তার দাঁড়িয়ে আছে, ভালো লেগেছে। দাঁড়িয়ে থাকলে আপনি ধরে নেন বিএনপি মন্ত্রীরা তাকে জামাত ত্যাগ দেয়। তিনি বলছেন শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে, এখনো সবশেষ অবস্থা নিশ্চিত নয়, বিভিন্নভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। এর মানে ভারতে পালিয়ে যাওয়া এটা কারা করেছে? এটা স্পষ্ট হয়ে গেছে দিবালোকে নাই, এটা ডিজিএফআই প্রচার করেছে জুলকারনাইন সাহেরের মাধ্যমে, ডিজিএফআই এজেন্টের মাধ্যমে। জুলকারনাইন সাহের কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট না, তিনি ডিজিএফআই একজন এজেন্ট। ডিজিএফআই যা বলে ওইটা পাবলিশ করে দেন। তার প্রত্যেকটা কর্মকাণ্ডের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে, ওটা কোনো সাংবাদিকতা, কোনো ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে না, একদম ডিজিএফআই যা বলে ওটা কপি করে দেন। ডিজিএফআই হাতে যে সব ভিডিও আছে ওইগুলো সব জুলকারনাইন সাহেরের কাছে আছে, এটা স্পষ্ট। ডিজিএফআই আটক করে যাদের ফোন থেকে জানিয়েছে সব সাহেরের কাছে আছে। এই সাহেরের মাধ্যমে ডিজিএফআই প্রচার করিয়েছে যে খুনি পালিয়ে গেছে, অথচ বাংলাদেশ সরকার বা সরকারের কোনো বাহিনী, কোনো ইন্টেলিজেন্স কেউ নাকি জানে না, কিন্তু ও আকারে প্রতিবারক জানে। এটার অর্থ কি? এটার মিনিং কি? এটা থেকে বোঝা যায় দর্শক যে ডিজিএফআই নাটক সাজিয়েছে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে। এর মানে এর সাথে ডিজিএফআই কোনো না কোনোভাবে সম্পৃক্ততা থেকে থাকতে পারে। আর ইউনূস সরকার এতদিন এটা বলেনি, এখন বলছে যেটা নাটক হতে পারে। এখন এইটা আবার ডিজিএফআই টের পেয়েছে যে না, যদি আসলে ভারতে না যেয়ে থাকে। এবং আমি আরেকটা আলোচনা করেছি যে এটা একটা সুখবর, যে ভারতে থাকলেও জাতিসংঘ বা সবাই যেরকম সোচ্চার হয়েছে, ওই শুটারকে ফেরত আনার একটা সম্ভাবনা আছে, অথবা শুটারকে যেভাবে দেশের মধ্যে থাকলেও গ্রেপ্তার করা হতে পারে। এবং মহারাষ্ট্রে অমুক্ত এইসব নাটকও তারা সাজিয়েছে। সেই জায়গায় দর্শক তারা এখন মানে বুঝতে পারছে যে ডিজিএফআই নাটক, এইসব এগুলো সব সরকার টের পেয়েছে, এইসব নাটকে সরকার কনভিন্স না, সরকার এটা বিচার করবেই, হয়তো বাধ্য হবে ইউনূস সরকার বিচার করতে। এই কারণে তারা বলছে যে অপরাধী ভারতে গেছে, কিন্তু তাকে ভারত পুশব্যাক করতে পারে, এর মানে বাংলাদেশের হাতে ঠেলে দিতে পারে, তারপর গ্রেপ্তার করে সরকার বলবে যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছে। এই কথাগুলো বলছে। এর মানে পুরো নাটকীয় বর। আপনারা হয়তো শীঘ্রই দেখবেন যে বাংলাদেশের কোনো জায়গা থেকে সেই শুটার গ্রেপ্তার, এবং ভারত থাকলেও সেখান থেকে ভারত ধরে আনুষ্ঠানিকভাবে হোক অথবা অনানুষ্ঠানিকভাবে হোক পুশব্যাক করে, আনুষ্ঠানিকভাবে মানে তারা গ্রেপ্তার করে এক্সট্রাডিশন ট্রিটি আন্ডারে ফেরত দেওয়া। এটা একটা প্রসিডিউর আছে, টাইম নেয়। আর দ্রুত রাতে যেরকম শেখ মুজিবের এক হত্যাকারীকে ফেরত দিয়েছিল, ভারত ফেরত দিয়েছে গোপনে, প্রসিডিউরাল কোনো ছাড়া। আর তারা বলছে যে অমুক গাবতলী এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আসলে কিছু না।
গাবতলী এলাকায় সে জীবনও আসেনি, ওটা ভারত তাকে পাঠিয়েছে, নাটক সাজিয়েছে। তো যেভাবে হোক না কেন এটা আপনারা দেখতে পারেন। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবী সাংবাদিক যারা নিজেদেরকে অত্যন্ত উচ্চ মার্গে নিয়ে যাবার জন্য এখনো পর্যন্ত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তারা এটি প্রমাণ করতে চাচ্ছে যে তারা বাংলাদেশের জন্য বিরাট কিছু, বিরাট বুদ্ধিজীবী, বিরাট তাত্ত্বিক, এবং তারা বাংলাদেশের একমাত্র রক্ষক। তারা ছাড়া এই বাংলাদেশকে আর কেউ রক্ষা করতে পারবে না। চলছিল ভালোভাবেই, কিন্তু হঠাৎই এই লোকগুলোর মুখোশ জনগণের সামনে, মানুষের সামনে উন্মুক্ত হয়ে গেল। এবং কিছুদিন পূর্বেও বাংলাদেশের জনগণ যাদেরকে বন্ধু ভাবতো, এই 2-3 দিন আগ থেকে তাদেরকে শত্রু জ্ঞান করা শুরু করেছে। সেই বিষয়টি আমি আসবো, তার আগে আমরা আর একটা বিষয়ে একটু ছোট্ট করে আলোচনা করি, আসেন একটু জানার চেষ্টা করি যে আজকে উসমান হাদির যে জানাজা অনুষ্ঠিত হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে আমি উপস্থিত হয়েছিলাম। আমার জীবনে বহু জানাজায় অংশগ্রহণ করেছি, এত বড় জানাজা এবং এত বড় মানুষের উপস্থিতি, এত হিউজ পরিমাণ মানুষের সমাগম আমার জীবনে আজ পর্যন্ত চোখে পড়েনি। এবং অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারাও আমাকে এটি নিশ্চিত করেছে যে তারাও তাদের জীবনে এত বড় জানাজা দেখে নাই বা এত মানুষের সমাগম হয় নাই। তো সব মিলে অনুমান করা যায় যে মিনিমাম 20 লক্ষ লোকের জমায়েত সেখানে হয়েছিল বা তারও বেশি। জানাজার এত বড় একটা গ্যাদারিংকে ডেইলি স্টার রিপোর্ট করলো হান্ড্রেডস অফ পিপল। তো এই যে জনসমাগম, এই জনসমাগম ঠেকানোর জন্য, এখানে যাতে মানুষের উপস্থিতি বৃদ্ধি না পায়, এইটা ঠেকানোর জন্য গতকাল থেকে সাংবাদিক নামধারী কয়েকজন ব্যক্তিকে, বিশেষ করে একজন ব্যক্তি, আপনারা সবাই তাকে জানেন, উত্তরপাড়ায় তিনি কিছুটা আনাগোনা আছে তার, এই ব্যক্তি হেন কোনো কাজ নাই যা করে নেই, বারবার পোস্টের উপরে পোস্ট তিনি পোস্ট দিচ্ছেন, আর আশঙ্কা প্রকাশ করছেন যে জানাজার নামাজের আড়ালে সারা দেশ থেকে লোকজন ডেকে এনে এখানে একটা গ্যাদারিং সৃষ্টি করার পাঁয়তারা চলছে, বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে, তারা বিপ্লবী সরকার গঠন করবে ইত্যাদি ইত্যাদি। তাদের মনের ভিতরে ভয়টা আসলে অন্য জায়গায় ছিল। এইটা স্রেফ একটা নোংরামি, নোংরামি ছাড়া অন্য কিছুই নয়। তার জায়গায় তিনি, উসমান হাদির জায়গায় উসমান হাদি। উসমান হাদিকে আপনারা ধুয়ে মুছে দিয়েছেন, সে কিছুই না, মানে বাংলাদেশের কোনো মানুষ চোখের পানি ফেলতে বাকি নাই। তার জন্য রাস্তায় নেমে এসেছে, এই মাত্র 13 মাসের 14-15 মাসের কর্মেই সে মানুষের হৃদয়টাকে এইভাবে জয় করে নিয়েছে। আর তোমরা যারা বাংলাদেশের বুদ্ধিজীবী দাবি করছো, কেন তোমাদের মানুষ গ্রহণ করে না? কমেন্টস বক্সগুলো একটু মাঝে মাঝে চেক করবেন আপনারা। একটা পোস্ট দিয়ে যে শাহেদ আলম, বিরানি আলম, আবার দেখলাম 3টা ছেলেকে সে সামনে ছবি দিয়ে প্রচার করছে যে 5 আগস্টের পরবর্তী সময়ে এই 3টা ছেলেই শুধুমাত্র সঠিক পথে আছে, ফিরে এসেছে, সঠিক পথে ফিরে এসেছে, মানে আগে খারাপ পথে ছিল, জুলাই বিপ্লব ঘটাইছে মানে তারা খারাপ পথে ছিল, ওইখান থেকে তারা নিজেদেরকে ফিরিয়ে এনেছে, তারা নিজেদের সংশোধন করে নিয়েছে, তারা ভালো হয়েছে। নাম বলি আপনাদের, প্রথম হচ্ছে আমতারেক, যাকে বর্তমানে সবাই ধান্দাবাজ বলে যে পরিচিত, যিনি সেফ ধান্দাবাজ একটা। 2 হচ্ছে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আব্দুল কাদের নাকি যেন, কাদের নাকি, ওই যে কাওয়া কাদের টাদের অনেকেই বলতো, এত ছিল এসএলের কেরিয়ারই শেষ বাংলাদেশে। আর 1 বছর পরে কাদেরকে, এই কাদের নামে কাউকে খুঁজে পাবেন না। আর একটা হচ্ছে মাহিম সরকার। এই 3টা ছেলেকে ছবি দিয়ে বলছে এরা তো যেমন জাতের মুর্দা তেমন জাতের জানাজা। শাহেদ আলম যে মানের লোক, সেই মানের লোকদেরকে ডেকে নিয়ে আসছে যে এরা বাংলাদেশে খুব ভালো ইত্যাদি ইত্যাদি। কারণ আমাদের দেশে ভারত যার প্রশংসা করে, তাহলে বুঝতে হবে যে তার অবস্থান মুহূর্তের ভিতরেই আপনাদের বোঝার কথা। আর শাহেদ আলম যার প্রশংসা করবে, বুঝতে হবে যে শেষ, ও হালাক হয়ে গেছে। এখন আসেন আমরা প্রথমে যে বিষয়টি আলাপ শুরু করেছিলাম, উসমান হাদির এই হত্যার পর থেকে সন্ত্রাসী জঙ্গি ফয়সাল যখন তাকে হত্যা করে গুলি করলেন হত্যার উদ্দেশ্যে, এরপরে জুলকারনাইন শাহের পোস্ট দেওয়া শুরু করলেন একের পর এক। ওই দিন তিনি 11টা পোস্ট দিয়েছেন, এবং তিনি সর্বশেষ তার পোস্টে জানালেন যে তারা 12 ঘন্টার ভিতরে ভারতের ওপারে চলে গেছে, ভারতে চলে গেছে। অথচ তার এই জারি জুরি ধরা পড়লো কখন? তার এই মুখোশ উন্মোচন হলো কখন? যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বাবা মাকে গ্রেপ্তার করলো। তার বাবা মা একেবারে পরিষ্কার করে জানাই দিল যে না, ওই দিন সে তার আগারগাঁওয়ে এক মেয়ের বাসায় আসছিল, ওইখান থেকে শাহজাহানপুরে তার আরেক ছেলের কাছে, তারপরে আরেক জায়গায়। তার মানে ওই দিন যে সে বাসায় ছিল এবং তার বাবা মাই তাকে সহযোগিতা করেছে এই অস্ত্রগুলো লুকাতে বিভিন্ন ভাবে। তদন্ত রিপোর্টে, এটা প্রাথমিক তদন্তে কিন্তু এটি বেরিয়ে এসেছে। তাহলে জুলকারনাইন শাহের ধরা পড়ে গেল। তিনি কেন তাহলে বারবার এই পোস্ট দিচ্ছিলেন? ওই সময় আমাদের বারবার মনে হচ্ছিল কেন যেন যে তিনি কোনো কিছু লুকাতে চাচ্ছেন বা কোনো কিছু আড়াল করতে চাচ্ছেন। তার ভিতরে একটা অস্থিরতা আমরা দেখেছি, সেটি কিন্তু আজকে বাংলাদেশের মানুষের কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে। যখন এখানে ধরা পড়ে গেল, তারপরে সে আসলো নোংরা খেলা খেললো এই জানাজায় যাতে লোকজন হাজির না হতে পারে, তখন বিপ্লবী সরকারের কার্ড সে খেললো। আর সর্বশেষ যে খেলাটি সে খেললো একেবারে পচে গেল, যে কারণে জুলকারনাইন শাহের, শাহেদ আলম, আমতারেক, থামনিলে আপনারা যাদের ছবি দেখছেন, তুষার, তারপরে আনিস আলমগীর তো অলরেডি কট, এই যে নিকোল, এই লোকগুলো একেবারে মুহূর্তের ভিতরে, কয়েকদিনের ভিতরে জিরো হয়ে গেল। এই কারণেই যে জুলকারনাইন শাহের সর্বশেষ যে নোংরামিটা করলেন,
এটা হচ্ছে তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা হওয়ার পরে প্রথম একটি পোস্ট করে ছাত্রলীগের এক কর্মীদের, দেখুন ছাত্রলীগের এক পান্ডা, সে একটা পোস্ট করে যে এই করছে, এই রাত্রে এই জঙ্গিরা এই করছে। হুবহু ওই পোস্টটা করার পরে দ্বিতীয় পোস্ট করে জুলকারনাইন শাহের, ওইখান থেকে কপি করে এনে, আর জুলকারনাইন শাহের পোস্টটা কপি করে বিএনপি তাদের বিবৃতি দেয়া সারা। বাংলাদেশের মানুষ এখন এত চৌকস হয়ে গেছে, এদের চোখ ফাঁকি দেওয়ার মতো কেউ নাই, কেউ করতে পারবে না, এত সহজ নয়। যখন দেখা গেল যে এই 3টা পোস্টই একই, এবং তাও আবার কি নিউজ এজ সম্পাদক নুরুল কবির, আসলে নুরুল কবির ভাইয়ের যে পত্রিকা তার নাম আছে নিউ এজ, তাহলে ভুল করে প্রথমে ওই আওয়ামী পান্ডা যা পোস্ট দিয়ে ওইটা তো কপি করছে নিউজ এজ সম্পাদক। জুলকারনাইন শাহেরও ঠিক ওইভাবে কপি করে পেস্ট, বিএনপিও কপি করে পেস্ট। এরপর যখন ওই রাত্রেই সমালোচনা শুরু হলো, গভীর রাত্রে বিএনপি আবার নতুন করে ওটা সংশোধন করে এইটা দিল। এই যে ভাই অবস্থা, এটা তো দেউলিয়াপনা, এটা কোন ধরনের দেউলিয়াপনা? এরপর সালাউদ্দিন আম্মার, সে রাকসুর যিনি জিএস, তিনি বললেন রাজশাহীতে কোনো হামলা প্রথম আলো এবং ভারতীয় দূতাবাসে হয় নাই, এটা তারা মিথ্যাচার করেছে, এই মিথ্যাচারের জন্য তাদের ক্ষমা চাইতে হবে। এই হলো অবস্থা। নোংরামিটা কোন পর্যায়ে চলে গেছে এবং কাদের পারপাস কারা সার্ভ করছে এবার চিন্তা করুন, মুহূর্তের ভিতরে, মানে একটার সাথে আরেকটা লাগানো। এখানে বিষয়টা হয়েছে কি দেখেন, যে সন্তান যদি আকাম কুকাম করে বাপকে তার খেসারত দিতেই হয়। এই যে বিএনপির যারা নেতা কর্মী বা যারা অ্যাক্টিভিস্ট যারা, তারা এই যে আকাম কুকাম গুলো করছে, এর খেসারত বিএনপিকে দিতে হচ্ছে। এই যে জুলকারনাইন শাহের আকাম করলো, সেই আকামের খেসারত মানে সরল বিশ্বাসে বিএনপি কপি পেস্ট করলো, তাহলে এখানে একটা ধরা খেলো। কয়েকদিন আগে বিএনপির ওই অ্যাক্টিভিস্ট গুলো যেদিন ওসমান হাদিকে গুলি করা হলো, ওই দিন কি করলো, সাদিক কায়েমের এবং ওই জঙ্গি ফয়সালের ছবি একসাথে করে বললো যে ওইটা দেখে রুহুল কবির রিজভী ঘেঁচাং করে মেরে দিলেন। মারার পরে তিনি যে পরিস্থিতির শিকার হলেন, পরে ওই পরিস্থিতির শিকার হয়ে তাকে ক্ষমা চাইতে হলো। এর আগেও সিরাজগঞ্জে জামাতের এক নেতা, তিনি নাকি বললেন যে আওয়ামী লীগের পলাতক নেতাদের স্ত্রীরা জামাতের জন্য হালাল, এই কথা বলেছে জামাতের সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি। বললেন কে, বিএনপির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা নাহারিন আলম খান, সে এসে একটা অক্ষতে মেরে দিলেন, সেই এআই প্রোডাক্ট মেরে দিলেন। পরে যখন মামলা খেলেন তখন আমি নারী বলি আমার প্রতি এরকম। তাহলে এই ধরনের আকাম কুকাম বিএনপির নেতাকর্মীরা যত করবে, মানে কর্মীরা অ্যাক্টিভিস্টরা যত এই ধরনের আকাম করবে, সেই আকামের উপর বেসিস করে যখন এই বুড়োগুলো বিবৃতি দেবে, পরে ওই যে ক্ষমা চাইতে হবে, উপায় নাই তো, ক্ষমা চাইতে হবে। সুতরাং সর্বশেষ কথা, যে এই লোকগুলোর চেহারা আপনারা মনে রাখেন, দেখে রাখেন, এরা বাংলাদেশকে আর সার্ভ করে না, এরা অন্য কারো পারপাস সার্ভ করে, কয়েকটা টাকার জন্য, জাস্ট কয়েকটা টাকার জন্য, আর কিছুই নয়। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন, পরবর্তী নিউজ নিয়ে হাজির হব। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।